আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া সেসব অনিয়ম আর অভিযোগের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। গাজীপুর কাপাসিয়ার একটি গ্রামের ঘটনা। মাদক ব্যবসার প্রতিবাদ করেছে ভাই, আর সে কারণেই তার 12 বছর বয়সী বোনকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার হাসনাত নামের এক যুবকের বিরুদ্ধে। হত্যা এবং ধর্ষণের অভিযোগে হাসনাত সহ অজ্ঞাতনামা আরও আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হলেও প্রায় সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত 19 মার্চ কাপাসিয়া উপজেলার জাগির চাঁদপুর গ্রামের এই বাড়িতে ফুপুর সাথে রাতে ঘুমাতে এসেছিল শিশু মাহফুজা। সে রাতেই ঘটে মাহফুজার জীবনে করুণ পরিণতি। দরজা লাগানি ছিল না, আইসা দেখি আমার বোনটা এই জায়গায় পড়ে রয়েছে, বডিটা খাটের উপরে, ঠ্যাং দুটা নিচে, আর দেখি ওর এই যে বুঞ্জিটা ওই জায়গায় পড়ে রয়েছে। ওর বুঞ্জি আমার বোনের মারার 1 থেকে 1.5 ঘন্টা পরে ওই মেয়েটার কোপাইছে। আমার বোন আইসা দেখি পুরো একদম শক্ত হয়ে রয়েছে, রক্ত শুকাই গেছে, আর ওইটা আইসা দেখি টাটকা রক্ত। এই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে মাদকসেবী বখাটে হাসনাত মাহফুজার বড় ভাই ইলিয়াসকে ফোন করেছিল। তখন হাসনাত মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়া সহ নানা বিষয় উল্লেখ করে প্রতিশোধ নেবার হুমকি দিয়েছিল বলে দাবি করেন ইলিয়াস। হাসনাত আমার রাত্রে 12:35 ফোন দিয়েছিল। ফোন দিয়ে আমার জিগায় আমি কই আছি, আর মাদকের ব্যবসা করায়, হ্যাঁ এবার মাদকের ব্যবসায়ী, মাদকে কেন বাধা দেই আমরা কই বাধা তো দিবই, কারণ আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে না, আমাদের এলাকার বাধা তো আমরা দিবই। ঠিক আছে বুঝিস, এরকম আমার ফোনটা কাইটা দিছে। রাতে ফুপু রিনা বেগমের ঘরে মাহফুজা খুন হবার পর ঘটনাটি প্রথম জানতে পারেন প্রতিবেশী মনোয়ারা বেগম। রাতে আমি শিকার শুনছি, রিনার বাচ্চারা শিকার শুন না, এবার ঘুমেতে জাগনা হয়েছি, জাগনা হইয়া এবারে গেছি, গিয়া দেখি কেওর মেলা, কেওরের ফাঁকদা রক্ত দেখা যায়। রক্ত না দেখিয়া আমার মাইয়া যেটা সেই মাইয়ারে দিয়া ফাটাইছি, হ্যাঁ গোবাই আমাকে দৌড় ভরে গিয়া কই গিয়া এই রক্ত দেখা যায় গো। আদরের ছোট মেয়েকে হারিয়ে এখনো বিলাপ করছেন মাহফুজার মা মর্জিনা বেগম। কিচ্ছু বুঝছে না রে বাবা, আমি মিথ্যা কথা কইতাম না, আমার বাবু কিচ্ছু বুঝছে না। সামনের দাঁত গেলা বাবা বাড়ায় দিছে, কেমন নিষ্ঠুরে রে বাবা বাড়তে করতো। সুস্থ সমাজ করতে চাই, খুনিদের ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, মামলাদের বিচার চাই। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহফুজা হত্যার ঘটনায় গ্রামবাসীর সাথে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্কুলের শিক্ষার্থীরাও। মাহফুজাকে হারানোর বেদনা কোনোভাবেই ভুলতে পারছে না তার সহপাঠীরা। কোনোদিন ঝগড়া হয়নি, আমরা সবসময় একসাথে থাকতাম। আর এই মাহফুজাকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন চরম শাস্তি হয়, ওদের যেন অনেক ইয়াভাবে কঠিন ভাবে ফাঁসি হয়, এটাই আমি চাই, আর কিছু চাই না। এদিকে ঘটনার রাতে মাহফুজার ফুপু রিনা বেগমকেও কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর অভিযুক্ত হাসনাতের সহযোগীরা সেখানেও হামলার চেষ্টা করে। ওইখানে গিয়া যে প্রথম তো সিচুয়েশন বুঝতে পারি নাই, যাই দিই যে সিচুয়েশন উল্টা, আমাদের লোক যদিও 2 জন আছে থাকলেও হেরা কিছু করতে পারতেছে না, সবকিছু কন্ট্রোল হলো ওদের মাধ্যমে। তারা হইলো ওই যে ওই পাশের যে হাসনাত আছে, হাসনাতের বোন ছোট একটা, তারপরে তার আর 4-4টা বোন, তারা নিজে, হাসনাত নিজে এবং নাইম নিজে, তারা মানে 20-25 জনের মতো এরকম আছে আর কি। তারা ওইখানে যায় দেখি যে ওর কোনো চিকিৎসা নেই, যা চিকিৎসা করার যায় আমাদেরই করতে গেছে। আমি যা শুরু করছি, আমি আর সানোরা হাসবেন্ড। পরে নিরাপত্তার কারণে তাকে নেওয়া হয় ধানমন্ডির একটি প্রাইভেট ক্লিনিকে। ও মাথা আমরা ঘুরাইতেছে। আচ্ছা ওই দিন রাত্রে কি হয়েছিল মনে আছে আপনার? না। আপনার কি কেউ রাতে ডাকছিল দরজা খোলার জন্য? হ্যাঁ, কেউ ডাকে নাই? ছেলেরা ঢুকে কি হলো আপনাদের বাসায় মনে আছে? না, আমি আমার প্রথম ইয়ার হয়েছি, হঠাৎ বইটা গেছি গা। অভিযুক্ত হাসনাত ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার অনেক বাসিন্দা। আমার আইনা যে আমার মাইয়া, হ্যাঁ বলে আমার মাইয়া তার ফলা লেগে বিয়া লেগে বিয়া হরাইব, বিয়া বলে বিয়া ফরাইব।
কইতাছে যদি এই বিয়ার যদি না আমরা যদি না ইয়ে মারতে তাহলে আমাকে ঠ্যাং ভেঙে গেল। আমার এই মেয়েটা নিয়ে এরপরে তারা যে অত্যাচার করছে দাত্রী পর্যন্ত ভেঙে গেছে আমার দিয়ের খায় রে ফারাতা। মাদকের ব্যবসা করে, ফেন্সি, ইয়াবা, বাবা ডাক্স, কিছুদিন আগে অস্ত্র নিয়ে গেছে পুলিশ প্রশাসন। আমরা মুখ খুললে কিছু বলতে পারি না, বললেই এরা আমাকে উপরে আক্রমণ করে। শুধু মাদক ব্যবসায়ী নয়, স্থানীয় বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে এই পরিবারটির বিরুদ্ধে। আমাদের চাঁদপুর বাজারে বিভিন্ন ধরনের হুমকি নিয়ে এরা চলাফেরা করে, যে মুড নিয়ে চলাফেরা করে আমাদের এলাকায় আমরা অনেক লোককে ভয় পাই। এই যে ধরনের হত্যাকাণ্ড হওয়া ধরছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি যদি হয় তো আমাদের এলাকার মানুষ কেমনে বসবাস করব। এদিকে মামলাটির তদন্তের অগ্রগতি জানতে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। তিনি জানান, শিগগিরই গ্রেফতার করা হবে আসামিকে। এটা তো মামলা হয়েছে, আমরা আসামি অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং যত দ্রুত সম্ভব আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো ইনশাল্লাহ। না এখানে আমি একজনই, আরো আছে, ওগুলো তদন্ত হয়ে আসবে কে কে আছে। এলাকায় এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি দাবি করলেন 10 নম্বর চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো এই ধরনের ঘটনা যদি হয় ইনানে, তাহলে এটা বলার কিছু না থানার মধ্যে। এইভাবে একটা দুর্দান্ত একটা দুর্ঘটনা হইতে মা বোনের কি নিশ্চিত থাকে, এইভাবে যদি মানুষকে মানুষ বাইরে লাই ঘরে গিয়া মহিলা মানুষ থাকে, এখানে কোনো পুরুষ মানুষ নাই। এটা আমরা যেহেতু এটার একটা সূক্ষ্ম বিচার এবং সুস্থ একটা বিচার চাই। মাহফুজের মতো আর কোনো শিশুকে যেন এমনভাবে জীবন দিতে না হয় এবং এই ঘটনায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে প্রত্যাশা সবার। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। 2 লক্ষ টাকার জন্য অপহরণের নাটক সাজিয়ে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তারই এক ঘনিষ্ঠ বন্ধু। এই ঘটনাটি আদালতে অকপটে স্বীকার করেছে সেই ঘাতক। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে ঘটে যাওয়া এই ঘটনাটির তদন্ত এখন শেষ পর্যায়ে। তবে পুলিশ এখনো ওই ঘাতককে ছাড়া এই ঘটনার সাথে জড়িত আরো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত কলেজ ছাত্র মেননের পরিবার এখনো পথ চেয়ে বসে আছে, কবে তাদের একমাত্র সন্তানের খুনিদের বিচার হবে সেই আশায়। কলেজ ছাত্র মেননের স্কুল জীবনের ঘনিষ্ঠ বন্ধু মামুন। তারা একসাথে বেড়ে ওঠে সরারচর গ্রামে, কিন্তু সেই বন্ধুই মেননের জীবনে কাল হয়ে দাঁড়ায়। মেননের মা বিশ্বাস করতে পারছেন না টাকার জন্য কেমন করে বন্ধু তার বন্ধুকে অপহরণ নাটক সাজিয়ে হত্যা করতে পারে। তিনি বলেন, আমরা টাকা দেওয়ার আগেই রেল লাইনে ফেলে রেখে হত্যা করা হয় মেননকে। স্বীকারোক্তি দিছে, যেদিন নিছে গাড়িতে লামায় গে ওই ডাহাল লাইনে গা কুহানো লাইনের মাঝে মারে। মায়ের কাছে মেননের বইপত্র, পড়ার টেবিল, কাপড় চোপড় সবই এখন স্মৃতি। একমাত্র ছেলের শোক সইতে না পেরে তিনি মেননের কবরের পাশে দাঁড়িয়ে থাকেন সারা বেলা। আমি যতদিন বাঁচি তো আমি ভূতের স্বপ্ন মরবাম, কিন্তু আমি আমার ভূতের বদলে আমি মামুনের ফাঁসি চাই। গত 7 জানুয়ারি দুপুরে মামুন মুঠোফোনে মেননকে বাজিতপুর থেকে ভৈরব রেল স্টেশনের কাছে ডেকে নিয়ে যায়। এর পরের ঘটনা মামুন আদালতে এক স্বীকারোক্তিতে প্রকাশ করে। রেল লাইনের পাশে বসে মামুন তার বন্ধু মেননকে ঘুমের ট্যাবলেট মেশানো কোমল পানীয় পান করতে দেয়। সন্ধ্যা হয়ে গেলে ঘুমন্ত মেননকে রেল লাইনের ওপর শুইয়ে দেয় মামুন। ট্রেনে মেনন কাটা পড়লে পরদিন সকালে পুলিশ বেওয়ারিশ লাশ হিসেবে তাকে উদ্ধার করে কবর দিয়ে ফেলে। রেলালারা একটা অজ্ঞাতনামা পুরুষ পাইছে, তারা বেওয়ারিশ হিসাবে দাফন করছে। মামুন ভৈরব স্টেশনে আসে, দুজনে একত্রিত হওয়ার পরে দুজনে হাঁটতে হাঁটতে ঢাকার দিকে একদম নির্জন জায়গা আছে, মজুর বোতলে এই গমের ওষুধ পানি মিশাই যে নিয়ে গেছে, একটু পুরাটাই মিক্সড করে দিয়েছে। যখন দেখছে ভৈরব থেকে একটা ট্রেন সাইডে আসতেছে, তখন রেল লাইনে আশেপাশে কেউ নাই, রেল লাইনে শোয়া দিয়ে ও পাশে চলে গেছে। যখন ট্রেন উপর দিয়ে চলে গেছে, দেখছে মৃত্যু নিশ্চিত, তখন চলে আসছে মেননের মোবাইলটা নিয়ে। মেননের মোবাইলটা নিয়ে এসে পরের দিন সকাল থেকে টাকা চাওয়া শুরু করছে। একদিকে নিখোঁজ মেননের জন্য আত্মীয় স্বজন ও পুলিশ তার সন্ধানে নামে, অপরদিকে 2 লাখ টাকা মুক্তিপণ দিলে মেননকে ফিরিয়ে দেয়া হবে এমন তথ্য জানিয়ে ফোন আসতে থাকে তার পরিবারে।
2 লক্ষ টাকা দেয়া মেনন নেওয়ান লাগবো, আপনি 2 লক্ষ টাকা দিবেন, আপনার ছেলে নেবেন। আমি কইতে 2 লক্ষ টাকা দেন, ছেলে নেন, কোন জায়গার দেন, কোন জায়গাতে ছেলে নেন। আবার 2 লক্ষ টাকা দিছি, 2 নম্বর বগির মেয়ে তুলছি, আমরা উঠছি। কইতাছে ছেলে বৈরব একটা বাসার মাঝে আটকানো আছে, আমার লোক আছে, সাইডে দিব, আপনার দ্বারা বৈরব আয় করবো, টাকা বাথরুমও সাইডে দিব। একমাত্র ছেলের সন্ধান না পেয়ে স্কুল শিক্ষক বাবা দিশেহারা হয়ে যান। তারপরও তারা আশা করেছিলেন টাকা পাবার পর মেননকে ছেড়ে দেবে তারা। ছেলে তো আর পাবো না, ছেলেকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ফাঁসি দিলে হতো এর এই ছেলের ইয়ে তো আর হবে না। তবু বিচার তো চাই, বিচার মামুনের যেন ফাঁসি হয়, এটাই আমাদের কাম্য। ঘটনার কয়েকদিন আগেও মামুন মেননের বাড়িতে আসে। মেনন আর মামুনের বিষয়ে কথা বলেন অন্য বন্ধুরাও। মেনন তার সাথে একসাথে পড়ালেখা করতো ক্লাস 6 থেকে। মেনন যখন বাসা থেকে বাইরে হয়ে গেছে, তখন আমরা যখন বুঝতে পারছি যে মামুনের কাছে আছে, তখন আমরা মানে ধারণা করতে পারছি না যে এই ধরনের একটা কর্মকাণ্ড হয়ে যাবে। মামুনের খোঁজে পুলিশ নানা জায়গায় গেলেও সে চলে যায় আত্মগোপনে। এ সময় মামুনের ভগ্নিপতি বাদল মামুন নিখোঁজ এমন তথ্য দিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তাকে আটক করে। মামুনের যে এসআই যে খুঁজে, তখন আমার যে কইতেছে তাড়াতাড়ি বাইরে হয়ে দিবার লাগি, তখন আমি বাইরে হয়ে দিন করতে, তখন ওই আমার পুলিশে বলছে যে মুখ দেখলে হইতো না, এটা তো থানা জিটি করতে হইব। অভিযুক্ত মামুনের বাবা তার ছেলেকে ডেকে এনে পুলিশের হাতে সোপর্দ করেন বলে দাবি করেন তিনি। আমি তো রাজি, আমি এমনভাবেই বলছি যে তুই যদি অ্যাকচুয়ালি বুঝছিস তাহলে আমার কোনো আপত্তি নাই, তোর বিচার হোক, আমি বিচার চাই। মেনন খুনের পর পুলিশ দ্রুত হত্যা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে বলে দাবি পুলিশের। এখন পর্যন্ত আমরা একজন কি পাচ্ছি, সেই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই খুনের ঘটনাটি ঘটিয়েছে। নিহত মেননের পরিবারের আশা তারা দ্রুতই ন্যায় বিচার পাবেন। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে নরসিংদী শহরে গত 3 মাসে 6 জন খুন হয়েছেন। এসব ঘটনার সাথে যারা জড়িত সেসব অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আর এ কারণে নরসিংদী শহরে মাদক নিয়ে বিভিন্ন রকমের অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। নরসিংদী মডেল থানার বিভিন্ন মামলা পর্যালোচনা করলে দেখা গেছে বড় অংশ জুড়েই আছে মামলায় মাদক। আর পুলিশ বলছে নরসিংদী শহরে প্রতিদিনই একটি করে মাদকের মামলা হয়। গত 2 মার্চ শহরের পশ্চিম দত্তপাড়ার দিন ইসলাম দিনীকে দাওয়াত দিয়ে নিয়ে তার মা ও সন্তানের সামনেই গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। তারপর দেখেন মা হ্যাঁ না নিয়ে ইমান আলী আমাদের সাথে আসছে, রাস্তার দোকানের সামনে আসছে, পরে দই পিছন থেকে এই বাম কানের সাইডে গুলি মেরে দিছে। তখন তো আমার ভূতে খারাপ তো পড়ে গেছে গা। তখন আমি জানি বললাম ইমান আলী বলছি, পরে দোকানের শাটার মাটার সব লাগাই লেছে, অন্ধকার হয়ে গেছে। তখন অন্ধকারের মধ্যে আবার আমার পুত্রে 4টা কোপ দিয়েছে, ভিড়ের দ্বারা দিয়েছে 3টা, আবার এই যেন গুলি গেছে এনে দিছে একটা। মডেল থানা পুলিশ জানিয়েছে এলাকায় দিনীর আধিপত্য ছিল ব্যাপক। হত্যাসহ 5 মামলার আসামি এই দিনী। দিনীর প্রতিপক্ষ ইমান আলী নরসিংদী ও পলাশে ব্যাপক প্রভাব নিয়ে মাদক ব্যবসা করছে। অনেকগুলো মামলার আসামি দুর্ধর্ষ অপরাধী ইমান আলী দিনীর ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে জানান দিনীর মা। বাবা তোমরা কোনো বাইরে বাইরে কাজে ঝগড়া কোনো কিছু করো না, একখানা মিল্লা মিশা থাকো। আমি যদি দুনিয়ার থাকতো আমরা যে শুনি না, তোমার মেয়েদের কোনো দ্বন্দ্ব। এর মা কইছে বাবারে কাজে মজা করিস না। শহরের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই দিনীকে প্রতিপক্ষরা হত্যার পরিকল্পনা করে বলে দাবি তার পরিবারের। ছেলেকে হারাবার পর তার বাবা এখন হত্যার বিচার চান। তো এটা আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। হ্যাঁ এই দেশ যেমন হ্যাঁ মাদক ব্যবসা দিয়ে যেমন হ্যাঁ শেষ করে দিতেছে। গত 18 মার্চ নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ভূমি অফিসের ভেতর একটি পরিত্যক্ত ভবনে খুন হন আরেক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর। তার বাড়ি শহরের কাউরিয়াপাড়া এলাকায়। শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রহিম বাদশা খুন হয় গত ডিসেম্বরে। তাকে হত্যার পর লাশ বেড়িবাঁধের ওপর ফেলে রাখা হয়। পুলিশ জানায় হত্যা, মাদক সহ রহিম বাদশার নামে আরো 6টি মামলা রয়েছে। রহিম বাদশা খুন হবার পর তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। কথা হয় তার ভাবির সাথে। ওই সকালে কি ওর আছে পরিবার গেছে বিচার তো
পরে বিচারা দিয়ে দেয় বেরিয়ে কুত্তায় খেয়ে খেয়ে করতেছে পরে হেন কুত্তার আমদানি ইয়ে হুন্না খেয়ে খেয়ে হুন্না পরে গেছে দিয়ে দেয় হেনের মেয়েদের লাশ। পশ্চিম কান্দাপাড়ার আরেক মাদক ব্যবসায়ী দীপুকে রহিম বাদশা হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। তার নামেও মডেল থানায় 5টি মামলা রয়েছে। দীপুর সন্ধানে তাদের বাড়ি গেলে তার মা জানালেন ছেলেকে আটকের কথা। রহিম বাদশা বালুর মারা গেছে, রাত্রে অন্ধকারে বৃষ্টি ছিল, কেরা মারছে কই কইতাতো না। তারপরে শাহনামাজে আমার ছেলেরে কয়, ছেলে বলে হুকুমের আসামি, মোবাইলে বলে ফোন করিয়া এই অর্ডার দিছে। এই অর্ডারে শাহনওয়াজ অর্ডার দিছে আমার ছেলের গুলি করে দিত পায়ের মধ্যে। স্যার শর্টগান খেয়ায়া পুলিশে টাকিয়ার মুস্তাক সোল দারগা আবার সেলিম দারগা ও লোক ওরা করছে 17-18 জন আইছে, কোনো সাক্ষীও দিছে প্রদীপ দারগায়। তারপরে প্রদীপ দারগায় ফোন করছে যে মেডিকেল কলেজ রয়েছে দীপুরে গুলি করছে। তো আমি গেলাম, স্যার গিয়ে দেখলাম আমার ছেলের সারা শরীর দেয়া রক্ত চুলে দা শুদ্ধ বাইয়া ভরতাছে। তিনি অভিযোগ করেন ছেলেকে থানায় মারধর করা হবে না এমন আশ্বাসে পুলিশকে তিনি কিছু টাকাও দিয়েছেন। স্যার এত বড় লোক হয়েছে স্যার, আমার ছেলের পা ওই শাহনওয়াজে টাকা খাইয়া 3 লাখ করে গেছে স্যার প্রদীপ দারগায়। আমি নিজে দিছি স্যার প্রদীপ দারগায় 20,000 টাকা। তুই 5 লাখ টাকা দিবি তাইলে তোর ছাইরা দিব, তাহলে গুলি করব না, এটাও বলছে। রহিম বাদশা নিহত হওয়ার পর আটক করা হয় দীপুর বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস নামে এক ব্যক্তিকে। তার পরিবারেরও অভিযোগ আটকের পর পুলিশ নির্যাতন চালিয়েছে। ডিবির অফিসও থানাত গেছে, খবর লেছি কহেরা আনছুই না বলে, এরকম নামের লোককে বলে আনছে না। আমি আমার সামনে দৌড়ে আনলেন, আপনারা এখন পরে সাংবাদিক না দৌড়া 5 দিন পরে ইয়া পুরো চালান করাইছে। পুরো চালান করা অবস্থা দিই কিনো বাসার মতো নিয়ে নেগা, এইরকম এত মার দিছে মানে বাসার মতন। ওরালা ফিরো কিনো না কিনো কাপড় না গিয়া ওরালা শরীরে তো উন্না দিয়া পরে পুরো গারদের মধ্যে নেওয়াইছে। শহরে মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে ঘিরে নিহত দিনের মতো কাউরিয়াপাড়ার জামান, স্বপন, ব্যাপারীপাড়ার ভুট্টো হত্যার ঘটনাও একইভাবে ঘটে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে খুনের ঘটনায় শহরের মানুষ আতঙ্কে থাকলেও কোনো প্রতিকার মিলছে না বলে জানালেন নরসিংদী পৌরসভার এই কাউন্সিলর। আমাদের বর্তমান যিনি মেয়র আছেন বা আমরা কাউন্সিলর আছি, এরকম ভূমিকা আমরা ইনিশিয়েটিভ নিতে পারতেছি না। মাদকের প্রসারটা আমার মনে হয় একটু বৃদ্ধি পেয়েছে। মাদক ব্যবসার সঙ্গে খুন, ছিনতাই সহ নানা অপরাধ জড়িত অপরাধীদের একটি তালিকা করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশ প্রধান। মাদক ব্যবসায়ী যারা, তাদের আমরা তালিকাও আমাদের কাছে আছে এবং ধীরে ধীরে তারা ধরা পড়ছে। মাদকের সাথে অনেক কিছু জড়িত, অস্ত্র, ছিনতাই, খুন এবং চুরি, এই সবকিছু কিন্তু এটার সাথে জড়িত। এবার যেটা আমার লক্ষ্য থাকবে সেটা হচ্ছে তাদেরকে বিচারের সম্মুখীন করা। মানে আমরা এটা প্রায়োরিটি হিসেবে কয়েকটা কেসকে আমরা নিয়ে যাব, আমরা এই মামলাগুলি তৈরি করে দিব যাতে তারা মানে কাস্টডিতে থাকার এই সময়টার মধ্যে জামিন পাওয়ার আগেই তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করতে পারি, সাজা করতে পারি। মাদক একদিকে নিঃশেষ করছে তরুণ সমাজকে, অন্যদিকে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে ঘটছে মৃত্যুর ঘটনা। শহরের নিরুপায় সাধারণ মানুষ এই মাদকের থাবা থেকে মুক্তি চান। তারা নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম মোহাম্মদ কুরবান আলী, পিতা নূর মোহাম্মদ, গায়ের রং ফর্সা, বয়স 27 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ঠিকানা গ্রাম কোনাবাড়ি, থানা কামারখন্দ, জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলায় ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার পলাতক আসামি। যোগাযোগ করতে হবে 01737374050 এই নম্বরে অথবা 075163125 এই নম্বরে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ সপ্তাহে আপনাদেরকে জানাতে চাই, হত্যা কিংবা ধর্ষণ মামলার কোনো আসামিকে পুলিশ যদি ধরতে গড়িমসি করে তাহলে কিভাবে আপনি এর আইনি সহায়তা পাবেন। আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা থাকেন তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তদন্ত কার্যক্রমটি শেষ করতে হয়।
আমরা দেখেছি বিভিন্ন সময় এক্ষেত্রে কিছু ভিকটিমের কিছু সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে, তারপরে আমাদের যে এক্সপার্ট ওপিনিয়নের অনেক সময় বিষয় লাগে, তো সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগে। আর এক্ষেত্রে আমরা সবসময় চাই যাতে কোনো ব্যক্তি কোনো ধরনের হয়রানির শিকার না হন, বিশেষ করে সেটা আসামি পক্ষে হতে পারে অথবা বাদী পক্ষেরও হতে পারে। তদন্তে যদি আমরা এরকম কোনো ঘটনা মিথ্যা পাই তাহলে সেক্ষেত্রে বাদীর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা যারা ডেপুটি পুলিশ কমিশনার থাকেন অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যারা যে জোনের দায়িত্ব পালন করেন তাদের কাছে তারা যারা ভিকটিম যে পক্ষেই থাকুক তারা অবহিত করতে পারেন। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।